প্রচেষ্টা অনেকের সারা পৃথিবী জুড়ে, তারা খুব উজ্জ্বল নক্ষত্র। তার মধ্যে এই প্রাচ্যে বসে এক প্রাচ্যের সাধক তার মতো করে বুনে যাচ্ছেন তার সব থেকে শক্তিশালী কয়েকটি অংশ। তার জীবনের যে কাজগুলো, তার মধ্যে যদি খুব শক্তিশালী কিছু হয়, তার মধ্যে আমরা নির্দ্বিধায় বলতে পারি একদম পিঠাপিঠি দুটো কাজ, মুক্তধারা এবং রক্তকরবী। এই কাজ দুটোর মধ্যে কেন বলছি বারবার, ভয়ঙ্কর রকমের একটা সময়, মলয়দা তো জানেনি, আপনারাও জানেন যারা সিনিয়র, যারা একটু নিয়ে ঘাটাঘাটি করেন, যে একটা সময় রবীন্দ্রনাথ নাটক বলতে ভীষণ রকমের পাগল এবং প্রভাবিত ছিলেন ইউরোপের নাটক নিয়ে। সে মানে উনি মাথা খারাপ হয়ে যাচ্ছে, ওনার তরুণ বয়স, তারপরে সেই একটু বড় হওয়ার সময় উনি খালি পাগলের মতো রেফারেন্স দিয়ে যাচ্ছেন, এই অপেরা, এই হ্যানা, এই তেনা। কিন্তু রবীন্দ্রনাথ ক্রমশ নিজের যে চরিত্র, তার চারপাশের যে চরিত্র, সেই চরিত্রগুলোকে স্পর্শ করতে শুরু করেন, বুঝতে থাকেন, এবং বুঝতে 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 তিনি থিয়েটারকে, তার নির্মাণকে, তার নাটকের যে সুখের অংশ, ভালো লাগার অংশ, যেগুলো উনি বুনছেন, উনি দিচ্ছেন, সেগুলোর মধ্যে ক্রমশ আমাদের এই চারপাশ, আমাদের সমাজ, আমাদের মানুষ, আমাদের জমি, আমাদের গাছপালা, প্রকৃতি, এই সমস্তগুলোকে উনি আস্তে 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 আবিষ্কার করতে শুরু করেন এবং একটা প্যাটার্ন তৈরি করতে থাকেন। আমি ব্যক্তিগতভাবে বিদ্বজ্জন যারা লিখেছেন, বিভিন্ন সময় লিখেছেন, বিখ্যাত বিখ্যাত মানুষ, তারা এক একজন স্টলওয়ার্ট এই নাটক নিয়ে। এবং একটা প্রবণতা আছে, রবীন্দ্র সাহিত্য নিয়ে যারা গবেষণা করেন, মূলত তাদের একটা প্রবণতা, এটা স্বাভাবিক, সারা পৃথিবীতেই থাকে, সমস্ত ক্ষেত্রেই, যে কোন ধরনের নাটক তাকে তার একটা বিভাগের মধ্যে করা হয়, একটা মোহজাল বিস্তার করা হয়, যাতে আমরা নাটকটার মূল কিছু বুঝতাম না। এবং এই যে অবোঝার জায়গাটা, তার পিছনে রবীন্দ্রনাথের একটু অবদান আছে, কারণ রবীন্দ্রনাথ নিজেই নাট্য সম্পর্কে অনেক কিছু কথা বলে গেছে। সেই কথাগুলোর একটু প্রসঙ্গ তুলেছিল, যে এই নাটকটা যখন তিনি প্রথম পাঠ করেন তার আত্মীয় সভায়, সেখানে এই কথাটা বলেছিলেন যে আমার নন্দিনী পালা, তখন এর নাম রক্তকরবী ছিল না। দ্বিতীয় খসড়া পর্যন্ত তিনি কখনো এটাকে যক্ষপুরী বলেছেন, কখনো এটা নন্দিনী বলেছেন। তো নন্দিনী পালাটাই আমার অভিনয় হলে ভিক্ষা মিলবে না, বোধহয় কুত্তা লেগিয়ে দেবেন, এরকম একটা শব্দ রবীন্দ্রনাথ করেছেন। তারপরে তিনি এই নাটকটা যখন প্রথম লেখা শুরু করেছিলেন 1923 সালে এপ্রিল মে করে, আর নাটকটা প্রথম বেরোচ্ছে 1924-এর সেপ্টেম্বর মাস। তার মধ্যে 10 বার নাটকটা তিনি লিখেছেন, 10 বার, 10টা আলাদা করে পাণ্ডুলিপি তৈরি করেছেন। 10 নম্বরটা পাঠিয়েছেন প্রেসে সেটা ছাপা হবে, মানে প্রবাসীর প্রেসে সেটা ছাপা হবে, তারপরে সেটা বেরোচ্ছে প্রবাসীতে 1924-এর সেপ্টেম্বর, মানে পূজা সংখ্যা। অ্যাট দ্য সেম টাইম এটার ইংরেজি অনুবাদও তিনি করেছেন, রেড ওরিয়েন্টার্স, যেটা ওই একই সময়ে 1924-এর সেপ্টেম্বর পূজা সংখ্যাতেই বেরোচ্ছে, সেটা অন্য একটা পত্রিকা যার নাম হচ্ছে বিশ্বভারতী কোয়ার্টারলি। একই সঙ্গে ইংরেজি এবং একই সঙ্গে বাংলা দুটোই বেরোচ্ছে। বাংলাটা বেরোনোর সঙ্গে সঙ্গে কিছু লেখা মানে আমরা পাচ্ছি, যেগুলো মূলত রবীন্দ্রনাথ এই প্রবাসীতে বেরোনোর বেশ কিছু আগে করেন। কবির অভিবাসন বলে রবীন্দ্রনাথ একটা লেখা আছে, যেটা রক্তকরবী বইটার পিছন দিকে সংযোজন করা আছে, অথচ দিকে যে বইটা আছে এতে আছে। তো কবির অভিবাসন, সেটাতে রবীন্দ্রনাথ এই নাটকটার ব্যাখ্যা দিচ্ছে, রক্তকরবীর ব্যাখ্যা দিচ্ছে, উল্লেখ করেছেন আগের দুজন বক্তা। সেখানে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। প্রথমটা হচ্ছে, চশমা বাগিয়ে পালাটার ভিতর থেকে একটা গূঢ় অর্থ খুঁটিয়ে বের করবার চেষ্টা করবেন। আমার নিবেদন, যেটা গূঢ় তাকে প্রকাশ্যে করলেই তার সার্থকতা চলে যায়। তাই নাটকটা যদি সত্যমূলক হয়, তাহলে তার ভিতরে গূঢ়কতা কি আছে? এই আবেদন আমার যারা শুনছেন বা যারা পড়ছেন, যারা দেখছেন তাদের কাছে। তারপরেই তিনি আরো একটা কথা বলছেন, একটা লাইন পরেই বলছেন, 10 মুন্ডু 20 হাতওয়ালা রাবণের স্বর্ণ লঙ্কার সামান্য একটা বন্য বানর লেজে করে আগুন লাগায়। এই কাহিনীটি যদি কবিগুরু আজ আপনাদের এই সভায় উপস্থিত করতেন,
তাহলে তার গূঢ় অর্থ নিয়ে আপনাদের চণ্ডী মণ্ডপে একটা কলরব উঠত। সন্দেহ করতেন কোন একটা সুপ্রতিষ্ঠিত বিধি ব্যবস্থাকে বুঝি বিদ্রূপ করা হচ্ছে। সুপ্রতিষ্ঠিত বিধি ব্যবস্থা, এটা বলতে রবীন্দ্রনাথ কি বলছেন? অথচ শত শত বছর ধরে স্বভাব সন্নিগ্ধ লোকেরাও রামায়ণের প্রকাশ্যে যে রস আছে তাই ভোগ করে এলেন। শত শত বছর ধরে রামায়ণে যা প্রকাশ ছিল সেটাই ভোগ করে এলেন। সেটা কি এখনো সত্যি? গোপনে যে অর্থ আছে তার ঝুঁটি ধরে টানাটানি করলেন না। রবীন্দ্রনাথ নিজেও বিশ্বাস করতেন যে এর গোপনে একটা অর্থ আছে। তার 3-4টে লাইন পরে উনি আবার বলছেন, এগুলো সবই রক্তকরবীর ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন। তিনি একটা লেখা লিখেছেন, আবার তার ব্যাখ্যাও দিচ্ছেন। মানে লেখা পড়ে আমরা সবাই মানে আমার সাথে এটা নিয়ে তর্ক হতে পারে, সবাই মনে করতে পারেন যে রবীন্দ্রনাথকে আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু সত্যি কথা বলতে কি, রবীন্দ্রনাথের কোনো কথা বলতে গেলে আমার সবসময় ওই কথাটা মনে হয়, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। কিছু বলা তো ওখানে যাই না, এতই উপলব্ধি করতে হয়। কিন্তু যখন বলতে হবে তখন সবটা ধরেই তার সাথে ঝগড়া করা যেতে পারে, কারণ আমার মনে হয় তিনি একমাত্র মানুষ যার সাথে খুব ভালোই ঝগড়া হয়।